মর্নিং এভরিবডি, আমি রিতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 30শে ডিসেম্বর 2023 আর এখন ঘড়িতে বাজে সকাল 6:15 মতো। আমার বাড়ি বিরাটি থেকে আমরা রওনা হচ্ছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন নাম্বার 12885 আমাদের নিয়ে যাবে হচ্ছে বিষ্ণুপুরে। আমাদের আজকে ট্রেন আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ডিপার্ট করবে অ্যারাউন্ড 7:45 ইন দ্য মর্নিং। সেই ট্রেনে করেই কিন্তু পৌঁছবো আমরা আমাদের গন্তব্যে। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব বিষ্ণুপুর এবং ঘুরে দেখাবো বিষ্ণুপুরের নানান জায়গা। আর আপনারা যারা প্রথমবার আমার আজকের এই চ্যানেল দেখছেন, যদি আজকে আমার কাজ দেখে ভালো লাগে, যদি ব্লগটা এনজয় করেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে নিচে দেয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন, অন দ্যাট নোট লেটস গেট স্টার্টেড। এখন যাচ্ছি শালিমার স্টেশনের পথে। শালিমার স্টেশন আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার। সমস্যা হচ্ছে যে শালিমার থেকে যে গাড়িগুলো অরিজিনেট করে, এমনকি সাঁতরাগাছি থেকেও, সেগুলো আমাদের মতো যারা নর্থ কলকাতায় আমরা থাকি, স্পেশালি বিরাটি বা বারাসাত এই অঞ্চলে, সকালবেলা এসে এগুলো থেকে ট্রেন ধরা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তো যাই হোক, আমরা এখনও আমাদের শালিমার পৌঁছতে নেবে অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 30 মিনিট। আর যেটা বলার হচ্ছে, বিষ্ণুপুরে এখানে সকালে গাড়ি দুটো, একটা সকাল 6:28 নাগাদ ছাড়ে সাঁতরাগাছি থেকে, যেটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। আর আমরা যে গাড়িটিতে যাচ্ছি সেটা হচ্ছে আরণ্যক এক্সপ্রেস। আরণ্যক এক্সপ্রেসেরও সাঁতরাগাছিতে স্টপেজ আছে এই 7:58 নাগাদ, ওখানে 2 মিনিট দাঁড়ায়। আমরা চাইলে সাঁতরাগাছি থেকে উঠতে পারতাম, কিন্তু অরিজিনেটিং স্টেশন থেকে ওঠার সুবিধা হচ্ছে যে আপনি কোচ দেখে খুঁজে নর্মালি উঠতে পারবেন। যদি সরাসরি সাঁতরাগাছি চলে যেতাম তাহলে একটু প্রবলেম হলেও হতে পারত। সেই জন্যই আর কি শালিমারে যাওয়া। আর সকালবেলা আমাদের ওদিক থেকে ডিরেক্ট কোনো কনভেন্স পাওয়া খুব মুশকিল, এমনকি সকালবেলা শালিমার যাওয়ার ক্যাব ফেয়ারও 850 থেকে 900 টাকা দেয়। একটা যেটা মজার ঘটনা হচ্ছে যে এই 30-31 একের এই যে রাশ, তাতে আনফর্চুনেটলি আমরা যে বিষ্ণুপুরে যাচ্ছি, বিষ্ণুপুরে পৌঁছে তো যাব, ট্রেনের টিকিটের অতটা ক্রাইসিস ছিল না আমরা যখন বুক করেছিলাম। কাল রাত্রিরে তবুও দেখলাম সোল্ড আউট হয়ে গেছে আরণ্যক এক্সপ্রেসও। ভাবুন, ওখানে কিন্তু হোটেল কিচ্ছু সেরম ভালো হোটেল যেগুলো ইউজুয়ালি লোকে থাকতে প্রেফার করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা বা একটাই যেটা ভালো ওখানের প্রাইভেট হোটেল আর কি, অন্নপূর্ণা হোটেল, কোথাও আমরা রুম পাইনি। আমাদের পুরুলিয়ায় সেই ভয়াবহ অভিজ্ঞতা, যারা আপনারা দেখেছেন তারা জানেন ওখানের ইউথ হোস্টেলে আমরা কিভাবে ছিলাম। তো সেটা জানার পরে এখন আর সত্যি ইউথ হোস্টেলে বুক করতে ভয় লাগে, তবে আমাদের হাতে আর অন্য কোনো অপশান ছিল না। এই শেষমেশ সেই ইউথ হোস্টেলেই বুকিং করে যাচ্ছি। কীরকম কি অভিজ্ঞতা হবে জানি না, তবে এটাই কিন্তু এখনের বাস্তব চিত্র বলতে পারেন, সেটা মাথায় রেখেই চলছে। পৌঁছে গেলাম শালিমার স্টেশন, হাতে আরও আধ ঘন্টা মতো সময় আছে। আর শালিমারে যখনই আসি দেখি একটা ভিড়ভাট্টা, নয় কাজ হচ্ছে, কিছু নতুন নতুন রেনোভেশন হচ্ছে। এটাও না সাঁতরাগাছির মডেলে চলে যায়, এটা অনন্তকাল ধরে আর কোনোদিন কমপ্লিটই না হয়, সেটার যেন না হয়। যা কাজ হচ্ছে কমপ্লিট হলেই হলো। দেখুন বাইরেটা এখন পুরো মেসড আপ, পার্কিংয়ের এই যে এরিয়াটা, একদম স্টেশনের কাছে অবধি যাওয়ার প্রভিশন নেই। এরকম কিছুটা বাইরেটা সৌন্দর্যায়নের কাজ হচ্ছে সম্ভবত, কিছুটা এরকম হয়ে আছে। আমাদের গাড়ি কিন্তু পার্কিংয়ে ছেড়ে দিতে হলো। আমাদের গাড়ি আরণ্যক এক্সপ্রেস দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে। सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय सुबह 7:45 पर प्लेटफॉर्म क्रमांक 2 से छूटेगी। আমরা যদিও আরণ্যক এক্সপ্রেসে বিষ্ণুপুর অবধি যাচ্ছি, আরণ্যক এক্সপ্রেস কিন্তু এদিক থেকে অরিজিনেট করে শালিমারে এবং টার্মিনেট করে হচ্ছে ভজুডি জাংশনে, যেটা ঝাড়খণ্ডের অন্তর্গত। আর আমরা যেখানে নেমে যাব তারপরে আরও দুটো মেজর স্টপেজ আছে, একটা পুরুলিয়ার আদ্রা আর একটা হচ্ছে সান্তালদি জাংশন। তো এই জায়গাগুলো কিন্তু কাভার করে। আপনারা যারা বাঁকুড়া যাবেন ভাবছেন, ঝাড়গ্রাম যাবেন ভাবছেন, এই দিকের যে অপশানগুলো, যদিও ঝাড়গ্রামে এটা স্টপেজ নেই, তবে এটা গড়বেতা মেদিনীপুরের ওই দিকটা হয়ে যায় আর কি।
তো এই রুটটাই কিন্তু ফলো করে এই ট্রেনটার নাম্বার 12885। আর এই আরণ্যক এক্সপ্রেস রবিবার বাদে কিন্তু রোজই চলে। টোটাল এই যে ডিস্টেন্সটা শালিমার থেকে ভজুটি অবধি, এটা কাভার করে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিটে। আর আমাদের অ্যাপ্রক্সিমেটলি বিষ্ণুপুর অবধি যেতে সময় নেবে 3.5 ঘন্টা। এই হচ্ছে আমাদের ট্রেন 12885 শালিমার ভজুটি আরণ্যক এক্সপ্রেস। আর শালিমারে অনেকদিন পর এলাম, একটা জিনিস ভালো লাগছে যে স্টেশনটা মোটামুটি পরিষ্কার আছে। আর প্ল্যাটফর্ম নাম্বার 2তেও কিন্তু খাবারের একটা স্টল দিয়েছে, যেটা খুব কাজের। আজকে আমাদের এই ট্রেনে কোচ হচ্ছে D4। আমরা এসি চেয়ার কারে টিকিট পাইনি, আমরা 2S-এ যাচ্ছি আজকে। এই হলো D3, এরপরেই আমাদের কোচ D4। আর আমাদের এই রুটে ট্রেনের ভাড়া কত পড়েছে একটু পরে বলছি। এই হচ্ছে আমাদের কোচ 2S-এর সিটিং কোচ, যেরকম হয় আর কি, 3জন করে বসার জায়গা, মাথার উপর আলো পাখা সবই আছে। ছিমছাম, আলাদা করে দেখানোর মতো কিছু নেই। আর ওই দিকের কর্নারে আছে হচ্ছে একটা ওয়াশ বেসিন আর 2টো ওয়াশরুম। আর শালিমার স্টেশনও মোটামুটি খালি, ভোরবেলা শীতের ভোরে আর কেই বা থাকবে। এই আরণ্যক এক্সপ্রেসে বিষ্ণুপুর অবধি 2S-এ ভাড়া আমাদের পড়েছে 110 টাকা। আর যারা এসি চেয়ার কারে যাবেন, যদিও এসি চেয়ার কারের কোচ জানি না একটা কি 2টো হার্ডলি, সেখানে ভাড়া পড়বে রাদার হচ্ছে 390 টাকা। ট্রেনের টয়লেটটা ইউজ করলাম, ডিসেন্টলি ক্লিন, আলাদা করে বলার মতো কিছু নেই। ওয়াশ বেসিনে জল আছে এটুকুই, মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে আর কি 3.5 ঘন্টা। ঘড়িতে বাজে ঠিক পারফেক্ট 7:45 AM, আর আমরা রওনা হলাম শালিমার থেকে। আর আমাদের এই মোটামুটি 3.5 ঘন্টার সফর আশা করি খুব স্মুথই হবে। চেয়ার কারে আর আলাদা করে সত্যি মতো দেখানোর কিছু নেই। প্রচুর স্টেশন আসবে, প্রচুর স্টেশন যাবে, আমরা কিন্তু অপেক্ষা করব আমাদের গন্তব্যে পৌঁছানো। ঘড়িতে বাজে 8:07, প্রায় 10 মিনিট লেটে আমরা সাঁতরাগাছি থেকে ডিপার্ট করছি। এই মোটামুটি কলকাতার দিককার লাস্ট স্টেশন, এরপরে গাড়ি দাঁড়াবে সরাসরি পাঁশকুড়াতে গিয়ে। আপনারা যারা প্রথমবার আজকে আমার ভিডিও দেখছেন, একটা অনুরোধ রইল, ভিডিওটা আগে দেখবার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়িতে বাজে এখন সকাল 9:10, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো পাঁশকুড়ায় অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট লেটে। অনেকটাই লেটে চলছে, এইটুকু ডিস্টেন্সেই 15 মিনিট লেট হয়ে গেছে। দেখা যাক বিষ্ণুপুর পৌঁছতে কতক্ষণ হয়। এরপরে আমাদের এদিককার মেজর স্টেশন কিন্তু খড়গপুর। ঘড়িতে বাজে সকাল 9:45, আর আমরা এসে পৌঁছলাম ব্যস্ত খড়গপুর জাংশনে। এই খড়গপুর জাংশন থেকেই কিন্তু আমরা ভেঙে যাব মিদনাপুর, তারপর গড়বেতার ওই লাইনের দিকে, যেটা ইভেনচুয়ালি বাঁকুড়া আদ্রা হয়ে বেরিয়ে যায়। তো আমরা সেই লাইনেই কিন্তু যাব বিষ্ণুপুরের দিকে। আর ইউজুয়ালি খড়গপুর এলেই মনে হয় যেন পুরী যাচ্ছি বা দীঘা যাচ্ছি, মানে আমাদের যেটা সাউথ ইস্টার্ন রেলওয়েজের লাইন আর কি। কিন্তু আজকে আমরা সেদিকে যাচ্ছি না, তবে আমরা আজকে চলে যাব আমাদের গন্তব্য বিষ্ণুপুরের দিকে। আর ওই দিকেও দেখুন অন্য ট্রেন, আরও নানান ট্রেন যাতায়াত করছে। এই রুটের আমার মনে হয় সবথেকে বড় স্টেশন এইটাই। এরপরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলমহলের দিকে ধীরে ধীরে প্রবেশ করব। ঘড়িতে বাজে 10:44, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো শালবনীতে। ঘড়িতে বাজে সকাল 11:09, আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে গড়বেতায়। এই গড়বেতা স্টেশনটা হচ্ছে বিষ্ণুপুরের আগে আমাদের এই রুটের কিন্তু শেষ স্টেশন। বিষ্ণুপুরের পরে আমাদের ট্রেন চলে যাবে বাঁকুড়া, আদ্রা, সান্তালদিহি এবং ভজুডিহিতে, কিন্তু আমরা নেমে যাব বিষ্ণুপুরে। তাই আমাদের বিষ্ণুপুর পৌঁছানোর আগে এইটাই কিন্তু শেষ স্টেশন।
এরপর সরাসরি দেখা হচ্ছে বিষ্ণুপুরে। বাজে 11:30 আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার বাইরে বেরোনোর পালা আর আমাদের সেই বিখ্যাত হোটেলের দিকে যাওয়ার পালা। এই আমাদের ট্রেন চলে যাচ্ছে ভজুডির দিকে আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশন। আমার মনে হচ্ছে প্রথমবারই এখানে আসা, এর আগে কখনো আসিনি। আমাদের এই ট্রেন যাত্রার অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল, এই একটু 20 মিনিট লেট করলো এই যা, তবে ট্রেনটা কিন্তু ভালোই এসছে এমনি। এই বেরোলাম বিষ্ণুপুর স্টেশনের বাইরে এবং বেরিয়েই কিন্তু এখানে টোটো স্ট্যান্ড আছে। চলুন কারুর সঙ্গে একটা কথা বলে প্রথমে ইউথ হস্টেলে যাই, তারপর সেখানে ফ্রেশন আপ হয়ে পরে সাইট সিইং করতে বেরোবো। এই স্টেশনের বাইরে রিক্সাগুলো যাচ্ছে, তবে টোটোগুলো বললো যারা দাঁড়িয়েছিল সমস্ত নাকি রিজার্ভ টোটো। আমাদের সেই মেন রোডে গিয়ে টোটো নিতে হবে, এখানের কেউ যেতে রাজি হলেন না। স্টেশন চত্বর থেকে মিনিট খানেক এগিয়ে এসে পৌঁছে গেলাম একটা মেন রোডের ধারে। দেখি এখান থেকে যদি কিছু পাওয়া যায়। স্টেশনের বাইরে বেরিয়ে বেশ খানিক খোঁজাখুঁজি করার পর একটা অটোকে রাজি করাতে পারলাম ইউথ হস্টেলে যাওয়ার জন্য। আমাদের স্টেশন থেকে ইউথ হস্টেলের টোটাল অটোতে সময় নিচ্ছিল এই 10 থেকে 12 মিনিট মতো। রাস্তাও এমনি ভালো ছিল আর আমাদের এই যে যাত্রা তার জন্য অটোওয়ালা আমাদের থেকে 100 টাকা চেয়েছিল। আমাদের কিন্তু সম্ভব হলে রিক্সাতেও যাওয়া যেত, কিন্তু যেহেতু 3 জন মানুষ ছিলাম তাই বাধ্য হয়ে অটো নিতে হলো। আর এই হচ্ছে বিষ্ণুপুর ইউথ হস্টেলের ফার্স্ট লুক অ্যান্ড ইমপ্রেশন। এরপরে আমার ডিটেলসে কী অভিজ্ঞতা হচ্ছে তা তো ভ্লগের পরবর্তী অংশে আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবই। ইউথ হোস্টেলের ফার্স্ট ইমপ্রেশনটা বলি, নিচে বেশ একটা বসার বড় মানে ওয়েটিং এরিয়া মতো আছে গেস্টদের। আমাদের বলা হলো এখন 10 মিনিট ওয়েট করতে হবে কারণ রুমগুলো ক্লিনিং চলছে। এবং ঢুকেই যে জিনিসটা দেখতে পেলাম ওনাদের লেখা আছে যে গিজারের ব্যাপারে কোনো কমপ্লেন ওনারা শুনবেন না, কারণ গিজার বেশিরভাগ রুমেই ফাংশনাল নয়। রিসেপশনে যিনি আছেন ভদ্রলোক তিনি বললেন গেস্টরা আসেন যারা কেউ গিজার নেবায় না, এই করে করে গিজারগুলো খারাপ হয়ে গেছে। আমাদের রুমে কি হবে জানি না। আমাদের 2টো রুমের বুকিং আছে, একটা ভিভিআইপি রুম যেটা এই সারা ইউথ হোস্টেলের সব থেকে ভালো রুম, আর একটা সিঙ্গেল আমরা এসি বেড নিয়ে রেখেছি। ভিভিআইপি রুমগুলো ইউজুয়ালি বড় হওয়ার কথা, তো দেখা যাক কি পরিস্থিতি হয়। আমার বারবারই বলছি আর কি, এর আগে 2টো ইউথ হোস্টেলে আমি রাত কাটিয়েছি। বোলপুরের ইউথ হোস্টেলটা অসাধারণ, মানে একদম রেকমেন্ডেবল। আবার পুরুলিয়ার ইউথ হোস্টেলটা ঠিক উল্টো। আমি এর বাদেও মায়াপুরের ইউথ হোস্টেলে গিয়ে দেখেছি, কথা বলেছি, সেখানেও আমার খুব একটা কিছু ভালো লাগেনি। তবে যাই হোক দেখা যাক, এখানে যতক্ষণ না ঘরে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না। রুমে চেক ইন করে অবশ্যই দেখাবো। আর এখানে বলে রাখি রুম বিভিন্ন রকমের আছে। এখানে আপনারা যেরকম ডরমিটারি পাবেন, সিঙ্গেল বেড পাবেন, ডাবল বেড পাবেন, ভিআইপি, ভিভিআইপি, ট্রিপল বেড, 4 জনের থাকবার মতো ঘর, নন এসি রুম, প্রচুর ক্যাটাগরি অফ রুম আছে। বিল্ডিংটাও অনেকটা জায়গা জুড়ে। তবে এইটার একটা মূল সমস্যা যেটা দেখলাম, সামনের রাস্তাটা কিন্তু প্রচণ্ড ন্যারো। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন সেখানে পার্কিংয়ের জন্য কিন্তু খুব সমস্যা হতে পারে, স্পেশালি আজকের মতো একটা দিনে যেখানে প্রায় সমস্ত রুম সোল্ড আউট। সেখানে কোন গেস্ট কোথায় গাড়ি রাখবেন এটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। আমি দেখছিলাম এই সেম ইউথ হোস্টেলে আবার 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারির ওই স্প্যানটায় কমপ্লিটলি সোল্ড আউট চলছে। এই দেখুন বিল্ডিংগুলো কিছুটা এরকম। এই ইউথ হোস্টেলটা দেখলাম ইনগ্রেশন হয়েছে 2017-তে, খুব যে একটা পুরনো তা নয়, 6 বছরই মাত্র হয়েছে। বাইরেটা দেখে যে খুব একটা খারাপ লাগছে তা নয়। আর গুগলে আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি 30 ডিসেম্বর 2023-তে, এটার রেটিং, এই প্রপার্টিটার রেটিং হচ্ছে 4 স্টার আউট অফ 5। তো আশা করি আমাদের এক্সপিরিয়েন্সটা যেন সেরকম হয়। বলে রাখা ভালো, এনাদের কিন্তু নিজস্ব, যেটুকু শুনেছি বা দেখেছি, এনাদের এই বিল্ডিংটায় কিন্তু কোনো ইনহাউস রেস্তোরাঁর কোনো ব্যবস্থাপনা নেই এবং সম্ভবত রুম সার্ভিস বলেও আলাদা করে কিছু নেই। এই যে অংশটি দেখছেন এটা হচ্ছে বিষ্ণুপুরের ইউথ হস্টেলের চেক ইন লবি। এখানেই গেস্টরা এসে বসেন। এখানে রিসেপশনেরও সেকশন আছে, এখানে একটা জেনারেল ওয়াশরুম আছে এবং সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই নোটিশটা, যেটায় পরিষ্কার করে বলা আছে গিজার খারাপ এবং এর দায়িত্ব কর্তৃপক্ষের নয়। আমরা প্রবেশ করে গেছি আমাদের এখানের ইউথ হস্টেলের ভিভিআইপি রুমে। এই রুমগুলোর জন্য অ্যাভারেজে আমাকে 1950 পে করতে হয়েছে পার নাইট। রুমটা বেশ বড়, মিথ্যে কথা বলবো না, আমি এতটা আশা করিনি। ঢুকে এখানে একটা বড় বেশ বসার জায়গা মতো আছে, 3টে যেরকম দেখছেন সোফা সেট দিয়ে সাজানো। এদিকে 2খানা এসি হিতাচির, আর এখানে বিষ্ণুপুরের সেই বিখ্যাত দলমাদল কামানের একটি ছবি, এখানে একটা পাখা। এটা ইটসেলফ একটা ইউটিলাইজ করবার মতো জায়গা। এদিকে একটা ছোট সাইড টেবিল, আর এইখানে হচ্ছে আমাদের বেডরুম আর কি, এটা রুমটার সঙ্গে লাগোয়া।
এই বাইরের ঘরটার সঙ্গে লাগোয়া হচ্ছে আমাদের বেডরুম। এখানে আছে একটা স্যামসাংয়ের টিভি, এইদিকে আরেকটা এরকম ছোট টেবিল ইউজ করবার মতো, আরেকটা সাইড টেবিল, এদিকে আরেকটা টেবিল, এখানে দিয়েছে টাওয়েল। এদিকটা হচ্ছে আমাদের বেড। তবে বেডটার একটা অসম্ভব খারাপ অবস্থা, কারণ এই চাদরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো শোয়া একদমই যাবে না। তাই আমার সাজেশন থাকবে, আপনারা যারা এখানে আসছেন সে ভিভিআইপি রুমই নিন, এসি সিঙ্গেল বেডই নিন, জানই নিন, নিজস্ব চাদর নিজে ক্যারি করবেন, কারণ এটা ভীষণ নোংরা, প্রচুর স্টেন্স দেখতে পাচ্ছি। এনিওয়েজ, আর এদিকে একটা ওই ড্রেসিং এরিয়া আর কি, এদিকেও ঘরে দুটো এসি, এদিকে একটা ওয়ার্ড্রব আছে স্টিল রাজের এই ওয়ার্ড্রব, আর এখানে আরেকটা আবার সাইড টেবিল, এদিকে জামা কাপড় ঝোলানোর জায়গা, এদিকে আরেকটা ড্রেসিং এরিয়া, আর এদিকটা হচ্ছে টয়লেট। টয়লেটটা ছোট, খুব একটা যে অপরিষ্কার বা খুব পরিষ্কার কোনোটাই বলা যাচ্ছে না, এই চলেবেল আর কি। গিজার আছে, সে চলে কিনা জানি না, কারণ নিচেই লিখে দিয়েছে গিজার নিয়ে আশা রাখবেন না। এখানে একটা শাওয়ার এরিয়া, এই দিকটা এরকম এই আয়না বেসিন, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, আর এইদিকে হচ্ছে আপনাদের এক্সস্ট ফ্যান। এই ছিল মোটামুটি রুম। 2000 টাকার হিসাবে খুব একটা খারাপ কিছু বলবো না, কারণ অন্য যে প্রাইভেট হোটেল সেখানে 2000 টাকায় এই জাতীয় রুম হয় না। চাদরটা একটু নোংরা লাগছে, চাদরটা পাল্টে ফেললে কিন্তু আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হবে বলে। আপনাদের তো এখানে ইউথ হোস্টেলটা ঘুরে দেখালাম, এবার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ব্যক্তিগতভাবে যখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও ঘুরতে যাই, যদি সেখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি থাকে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, তারপর প্রাইভেট হোটেল, এবং 3 নম্বর অ্যাজ এ লাস্ট রিসর্ট আমি খুঁজি হচ্ছে ইউথ হোস্টেল। ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা এই যে সময় এসেছি, প্রথম দুটো অপশানের একটাও নেই। এখানের যেটা সব থেকে ভালো প্রাইভেট হোটেল অন্নপূর্ণা হোটেল, সেটাও সোল্ড আউট, এখানের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমটাও সোল্ড আউট, সেই জন্যই আমাদের এই রুমটা নেয়া। এবার এই রুমটা কিন্তু একদমই খারাপ নয়, মানে এটা হচ্ছে প্রাইভেট হোটেলের সুইট রুমস টাইপের, কিন্তু এখানের মেনটেনেন্সটা একদম নেই। এই যেরকম দেখুন চাদরে দাগ ধরা, ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা হ্যান্ড শাওয়ার, মানে কোমোড শাওয়ার আর কি, সেটা ভাঙা, কোমোডের দাগ, এখানেও কোমোড শাওয়ারটা ভাঙা, সমস্যার জায়গা। এত ভালো একটা রুমকেও যদি আপনি মেনটেন না করেন বছরের পর বছর, আজকে ধরুন এই প্রপার্টিটা 6 বছর হয়েছে, সেটা কিন্তু অবস্থাটা এটা হয়ে দাঁড়ায়। তাই একটাই আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা ইউথ হোস্টেল মেনটেন করেন, তারা যদি কেউ ভিডিওগুলো দেখেন, প্রপার্টিগুলোকে এতটা ল্যাক অফ মেনটেন না রাখাই ভালো। মানে যে কোনো গেস্ট, মানে আমরা ভিভিআইপি রুমে উঠেছি বলে নয়, যে এসি নন এসি সিঙ্গেল বেডরুমে উঠেছেন তারও কিন্তু একটা স্বচ্ছ রুম পাওয়ার 100% অধিকার আছে। এবার আপনি যদি রুমে এরকম স্টেন্ড চাদর দেন, কোনো মসকুইটো রেপেলেন্ট নেই, কোনো রুম সার্ভিস নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, তাহলে বেশিরভাগ লোকই এই প্রপার্টিটাকে কেন বেছে নেবে? আমাদের মতো যদি অবস্থা না হয়, অন্য কোথাও না পায়, তাহলেই কিন্তু কোনো মানুষ এখানে এসে থাকবে। তো এটাই আমার একটা জিনিস বলার। এটা আমরা বোলপুরের ইউথ হোস্টেলে একদম পাইনি, সেখানে চিত্রটা একদম উল্টো, সবাই খুব ওয়েলকামিং, আমরা বেড টি পেয়েছি, ভিতরে ভালো খাবার ব্যবস্থা ছিল। কিন্তু তার বাদে আমি যেখানেই যাই, অবশ্যই এই ইউথ হোস্টেলটা পুরুলিয়ার থেকে ফার বেটার, but still it does not meet even the basic standards of hygiene and maintenance. কনসেপশন দূর করে দিও। অনেকে ভাবেন এই ইউথ হোস্টেল নামটা শুনলে ভাবেন এখানে কি পরিবার নিয়ে থাকা যায়। হস্টেল মানে কিন্তু ওই হোস্টেল ভাববেন না, মানে এটা একটা বিশাল মিসকনসেপশন। এখানে সমস্তটাই তৈরি করা ফ্যামিলি নিয়ে থাকবার জন্য, বারিং দ্য ডরমিটারি এনাদের সমস্ত প্রপার্টিতেই থাকে, সেটা বাদে সমস্ত জায়গায় কিন্তু আপনারা ফ্যামিলি নিয়েই থাকতে পারেন। দিস ইজ মেন্ট টু স্টে উইথ ফ্যামিলি। তাই রুম যেরকমই হোক সেটা ম্যাটার করে না। এটা কিন্তু ইউথ হোস্টেল মানে যে শুধু ব্যাচেলার বা সিঙ্গেল পার্সনদের জন্য বানানো, সেটা কিন্তু একদম সত্যি কথা। এই ইউথ হোস্টেলে কিন্তু কোনো ইনহাউস ডাইনিং ফেসিলিটি নেই, তাই আমাদের দুপুরে এই যে লাঞ্চ করার জন্য বাইরেই যেতে হবে। এখানে রিসেপশনে যিনি ছিলেন তিনি বললেন এখান থেকে বেরিয়েই সামান্যটুকু এগিয়েই নাকি মোনালিসা বলে একটা হোটেল আছে, সেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। চলুন গিয়ে দেখি সেখানে কি পাই, মোনালিসা না অন্য কোনো যদি কোথাও ব্যবস্থা থাকে দুপুরে বাঙালি খাবার পেলেই হলো, সেটাই দেখবার জন্য আমরা কিন্তু এখন বেরোচ্ছি। ইউথ হোস্টেলের একদম কাছাকাছি বলতে কিন্তু সেরকম কিছু খাবার জায়গা নেই। প্রায় 500 মিটার হেঁটে এসে এখানে একটা দোকান চোখে পড়েছে, সেখানেই যাবো ভাবছি। এটা বলে রাখা ভালো যে ওই জায়গাটাও কিন্তু একদম যে বেরিয়েই একটা প্রচুর দোকান পালা সেরকম কিছু নেই। খাবারের খোঁজ করতে করতে আমরা এখানে এসে পৌঁছলাম হোটেল লক্ষ্মী পার্কে। আমাদের ইউথ হোস্টেল থেকে 500 মিটার মতো পায়ে হাঁটা। এখানে কিন্তু একটা যেটা ভালো হচ্ছে আমরা থালি পেলাম, ভেজ থালি আছে, চিকেন মাটন যা চাইবেন সবই পাবেন, ডিম থালি নিতে পারেন, তো সেই অনুযায়ী ওনারা কাস্টমাইজ করে দেবে। ভেজ থালিটা আপনার বেসিক, তার সঙ্গে যেটা নেবেন সেটা অ্যাডিশনালি অর্ডার করতে, মানে
সেটা অর্ডার করে নিতে পারেন। আর এমনি পরিষ্কার বড় সড়ো। আর এটার একটা যেটা জানলাম যে এই যে হোটেল লক্ষ্মী পার্ক, এনাদের যেরকম খাবার ব্যবস্থা তার সঙ্গে কিন্তু লজও আছে, থাকবার ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে এটা মানে সামনেটাও পরিষ্কার, পার্কিংয়ের স্পেস আছে, খারাপ নয়। আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন থাকার জন্য। আমাদের ভেজের লাঞ্চ থালির প্রথম অংশটা এসে গেছে। আলু ফুলকপির তরকারি, এটা আলু ভাজা, পাঁপড় ভাজা একসঙ্গে, ডাল, সাদা ভাত এইটা দিয়েছেন। এছাড়া ওনারা বললেন চাটনি আছে। আর আমরা যেহেতু মাছ আর মাংস আলাদা করে অর্ডার দিয়েছি, সেগুলো আলাদা আলাদা করে দেবেন। এসে গেছে আমাদের ননভেজ প্রিপারেশন। এই হচ্ছে চিকেন কারি 4 টুকরো, আর এখানে হচ্ছে রুইয়ের কারি। এই কিন্তু আমাদের আজকের খাবার ছিল। আর এখানে আমরা চাটনি বললাম, কিন্তু ওনারা দিয়েছেন হচ্ছে এরকম একটা টক মিষ্টি আচার। এনিওয়েজ খেতে খারাপ নয়। আর এখানের ভাত বলুন বা যে ভেজ পদগুলো ছিল সেগুলোও কিন্তু ইকুয়ালি টেস্টি। আমার আর তৃষার লাঞ্চ ডান। এবার আমরা রওনা হয়েছি সাইট সিইং করতে। একটা টোটো ভাড়া নিয়েছি। আমরা 3 জন এখানের যেগুলো দ্রষ্টব্য জায়গা, মূল 12টা জায়গা আছে, সেগুলো ঘুরে দেখব। আমাদের গাইড টোটো দাদাই সব ঘুরে দেখাবেন এবং আমাদের টোটাল খরচ পড়বে 500 টাকা। যারা এনাকে চিনতে পারছেন না তাদের বলে রাখি, এই ট্রিপে কিন্তু আমাদের সঙ্গে ছিলেন তৃষার মা। উনিও গোটা ট্রিপটাই আমাদের সঙ্গে ঘুরেছেন, এনজয় করেছেন। এবং বয়স্ক মানুষ হওয়ার দরুন খুব একটা বেরোনো হয় না, তাই এরকম ছোটোখাটো ট্রিপে সুযোগ পেলে ওনাকে আমরা সাথে নিয়ে যাই। আমাদের ঘোরা শুরু হলো হচ্ছে আজকে বিষ্ণুপুরের এই রাসমঞ্চ থেকে। একটা জিনিস একটু আগেই বলে রাখি হচ্ছে, বিষ্ণুপুর কিন্তু খুব একটা ব্লগিং ফ্রেন্ডলি প্লেস নয়। এখানে বেশিরভাগ জায়গাতেই ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আগে থেকেই মার্জনা চেয়ে রাখছি। হয়তো বেশিরভাগ জায়গায় আপনাদের স্টিল পিকচারের মাধ্যমে দেখাতে হবে। এই হচ্ছে রাসমঞ্চর ফার্স্ট লুকটা। আর এখানে 25 টাকা করে অফলাইন টিকিট আর 20 টাকা করে অনলাইন টিকিট। এই টিকিটটা 3টে মন্দিরে টোটাল ইউজ করা যাবে। তো আমরা এখান থেকে দেখা শুরু করছি। এটা দেখা হয়ে গেলে তারপর অন্যদিকে যাব। এই ব্লগটায় আগে এগোনোর আগে একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু চাই না আমার এই ব্লগটা একটা হিস্ট্রি ক্লাসের মতো শোনাক। তাই সমস্ত মন্দির, সমস্ত জায়গার ব্যাপারে বিশেষ ডিটেলস, খুঁটিনাটিতে আমি যাব না। যেটুকু তথ্য আমার মনে হয় দিলে এই ব্লগটা সম্পূর্ণ হবে, আমি সেটুকুই দেব। বিষ্ণুপুরের এই রাসমঞ্চ শোনা যায় 1600 খ্রিস্টাব্দের আশপাশে তৈরি হয়েছে। এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটির চূড়ার অংশটা কিছুটা পিরামিডের মতো দেখতে। এই মন্দিরটির বেসটা তৈরি ল্যাটেরাইট স্টোন দিয়ে এবং ওপরটা অবশ্যই ইটের। আর এর ভিতরে যে এই যে চওড়া চওড়া বারান্দাগুলো আছে তা সত্যিই ভীষণ ফ্যাসিনেটিং। আপনার হট করে আগে দেখলে মনে হবে এই তো বোধহয় শেষ হয়ে গেল, তারপর দেখবেন যে না, পাশ দিয়ে আরেকটা বারান্দা খুলে গেছে। এইভাবে এই মন্দিরটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। এখানের প্রথম আকর্ষণ এবং মূল আকর্ষণ কিন্তু এই রাসমঞ্চ। রাসমঞ্চ আমাদের দেখা শেষ। আপনাদের ইতিহাসের ব্যাপারে তো কিছুটা অবগত করলাম। খুবই ভালো লাগে, প্রত্যেকবার এসেই ভালো লাগে। এটা আমার এই নিয়ে আমাদের 3য় হলো। প্রত্যেকবারই উপভোগ করি। আর এখানের প্রত্যেকটি আকর্ষণ কিন্তু মাথায় রাখবেন বিষ্ণুপুরের যেগুলো, সেগুলো সব মন্দির রিলেটেড। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম এখানে শ্যামরাই মন্দিরের। পঞ্চচূড়া বিশিষ্ট এই মন্দিরটি দেখে নাকি টোটো ড্রাইভার বলছিলেন, ওনারা নিশ্চয়ই অবগত। এই মন্দিরটার আর্কিটেকচারটাকে রেপ্লিকেট করা হয় হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দিরটির বিশেষত্ব হচ্ছে আপনারা যেদিক থেকেই দেখবেন মনে হবে প্রবেশদ্বারে 3টে করে আর্চ আছে। এদিকে কিন্তু টোটাল জাস্ট 5টাই এরকম আর্চ, কিন্তু প্রত্যেকটা থেকেই ইকুয়ালি ভিজিবল। আর শ্যামরাই মন্দিরের এখানে এসে আগেরবার নোটিস করেছিলাম পোড়ামাটির জিনিস খুব ভালো বিক্রি হয়। আমি আগেরবার এখান থেকে নিজেদের বাড়িতে রাখবার জন্য এখানের যে বিষ্ণুপুরি ঘোড়া কিনে নিয়ে গেছিলাম। তাছাড়াও এখানে হ্যান্ডিক্রাফটস আইটেম, জুয়েলারি আইটেম আরও অনেক রকম আছে। এইগুলোই কিন্তু আমাদের কলকাতায় মেলায় বিক্রি হয়। এই দেখুন, এই জাতীয় আর্টিকেলস কিছু এই রকম জাতীয়, খুব সুন্দর।
রাসমঞ্চ এবং শ্যামরাই মন্দির ঘোরার পরে আমরা সেদিন পৌঁছেছিলাম জোর বাংলা মন্দিরে। এই জোর বাংলা টেম্পলটারও আর্কিটেকচারটা ভীষণ ভীষণ ফ্যাসিনেটিং, এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানের প্রত্যেকটি মন্দিরের ওপর এই যে অপূর্ব টেরাকোটার কাজ, তা আপনাদের মুগ্ধ করবে। এবং সবথেকে ভালো হয় আপনারা যদি কোনো গাইড নেন, তাহলে প্রত্যেকটা মন্দিরের ইতিহাস এবং আরও বাকি বিষ্ণুপুরের ইতিহাসের ব্যাপারেও কিন্তু অনেক বেশি কিছু জানতে পারবেন, যেটা আমার মতো এরকম শুধু ঘুরে চলে এলে অতটা ফিল করতে পারবেন না। তাই আমার সাজেশন থাকবে যে কিছু যারা ট্যুরিস্ট গাইডস আছে তাদের সঙ্গে কথা বলুন, প্রত্যেকটা মন্দির ঘুরুন, এবং আপনাকে যদি ইতিহাস এবং পুরনো এরকম টেরাকোটা আর্কিটেকচার আপিল করে তাহলে আরও আপনাদের ভালো লাগবে। এছাড়াও বিষ্ণুপুরে নানান মন্দির আছে, অপূর্ব ডোকরা শিল্পের সমাহার আছে। আপনারা চাইলে নিজেদের জন্য কিছু কালেক্ট করে বাড়িতে আনতে পারেন। আপনাদের এটাই বলবো যে বিষ্ণুপুর খুব ভালো একটা জায়গা উইকেন্ড ট্রিপে যাওয়ার জন্য। একদিন পরিবারের সঙ্গে অনায়াসেই কাটিয়ে নিতে পারেন। এখন তো প্রচুর ভালো ভালো রিসর্টস হয়েছে, এরকম 400-500 টাকা খরচ করলে কিন্তু যারা সাইট সিইং করতে চান তারাও পাবেন, এবং খাবার দাবারেরও কোনো অসুবিধে নেই। আমাদেরও কিন্তু এইভাবে নানান জায়গা ঘুরে দেখে প্রথম দিনটা খুব সুন্দরভাবেই কেটেছিল, এবং এইভাবেই কিন্তু আমরা সেদিনকে দিনের শেষে গেছিলাম হচ্ছে এখানের যেটা খুব আরেকটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের কালেকশন। আমার সঙ্গে যেহেতু দুজন মহিলা ছিলেন, বুঝতেই পারছেন তাদের একটা সিল্কের শাড়ির প্রতি ঝোঁক ছিল। তাই আমরা প্রথমে সিল্কের যেটা দোকান সেখানে যাই, সেখানে কিছু জিনিস দেখি, তবে দাম বেশি লাগার দরুন একদম সরাসরি ছিন্নমস্তার মন্দির এবং দলমাদল কামানের ওই জায়গাগুলো ঘুরে যাই হচ্ছে তাঁতিদের বাড়িতে। সেখানে গিয়ে টুকটাক জিনিস দেখি, যদিও এবার সত্যিই বলতে কিছু কেনা হয়নি, তবে ওখানে যে ওনারা সিল্কের শাড়িগুলো বুনছিলেন সেটাও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারেন। এই ছিল আজকের আমাদের গল্প, আশা করি ভালো লেগেছে। স্পেশালি ইউথ হস্টেলে ভবিষ্যতের দিনে আপনারা যারা থাকবেন তাদের আশা করি এই ব্লগটা দেখে কিছুটা অ্যাটলিস্ট হেল্প হয়েছে। যদি আজকের ভিডিওটা দেখে এনজয় করে থাকেন তাহলে অবশ্যই শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি নতুন একটা পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।